তোমরা যারা পুলিশ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য টার্গেট পুলিশ এক্সাম অর্থাৎ টার্গেট 1000+ জিকের যে সিরিজ চলছে অর্থাৎ এক ঝলকে সিরিজ, সেই এক ঝলকে সিরিজের আজকে আমাদের সেট 4। আজকে মূলত যারা ডাব্লিউবিপি এবং কেপিএই এক্সামের জন্য সেলফ স্টাডি করছো বা বিভিন্ন কোচিং সেন্টারের সহযোগিতায় পড়াশোনা করছো তাদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে তোমরা যদি মক টেস্ট বা প্র্যাকটিস সেট প্র্যাকটিস করতে পারো তাই তোমাদের জন্য আমাদের এই উদ্যোগ। আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি। এই চ্যানেলটি সম্পূর্ণভাবে কম্পিটিটিভ এবং একাডেমিক গাইডের জন্য তৈরি করা হয়েছে। তোমরা যারা পরবর্তী ক্ষেত্রে পুলিশের একজন সদস্য হতে চাইছো, সিরিয়াসলি প্রিপারেশন নিচ্ছ, তারা অবশ্যই স্কিপ না করে পরপর প্রশ্নগুলো দেখো। আজকের সেটের প্রথম প্রশ্ন, ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম ভারতে আসেন? অর্থাৎ যে সমস্ত ইউরোপীয় বণিকগণ ভারতবর্ষে এসেছিলেন এবং ভারতবর্ষে তাদের ব্যবসা শুরু করেছিলেন, ভারতবর্ষ শাসন করেছিলেন, তাদের মধ্যে থেকে প্রথম কে এসেছিল? অপশন এ পর্তুগিজ, অপশন বি নেদারল্যান্ড, অপশন সি ব্রিটিশ অ্যান্ড ডি ডেনমার্ক। এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে ইউরোপীয় বণিকদের মধ্যে যারা যারা এসেছিলেন তাদের ক্রমান্বয়ে সাজাও, এভাবে প্রশ্ন আসতে পারে। ফলে তোমাদের এই যে পরপর কারা কারা এসেছিল এটা মুখস্থ রাখতে হবে। এই মুখস্থ করার জন্য তোমরা প্রথমে মনে রাখবে PDEDF, এই কথাটা মনে রাখবে। যদি এটা মনে রাখতে না পারো তাহলে এটা এইভাবে মনে রাখতে পারো যে পিডিএফের মধ্যে ইডি কিছু তথ্য পেল, অর্থাৎ কোনো একটা পিডিএফে ইডি একটা তদন্ত করছিল, তদন্তকারী সংস্থা আমরা জানি আর্থিক তছরূপ সংক্রান্ত বিষয়ের, তারা একটা তথ্য পেলো। কার মধ্যে পেলো? পিডিএফের মধ্যে। এটা যদি মনে রাখতে পারো পিডিএফের মধ্যে ইডি কিছু তথ্য পেলো, পিডিএফ তার মধ্যেখানে ইডি। তাহলে এই পি থেকে মনে রাখবো পর্তুগাল বা পর্তুগিজ, ডি থেকে মনে রাখবো ডাচ বা হল্যান্ড বা নেদারল্যান্ড, যেটা লেখা আছে ডাচ হিসাবেও আসতে পারে, ডাচ, হল্যান্ড বা নেদারল্যান্ড। ই হিসাবে আমরা বুঝতেই পারছি ইংল্যান্ড, এবং ডি হিসাবে হচ্ছে ডেনমার্ক। শেষে আছে এফ, এম মানে হচ্ছে ফ্রান্স, অর্থাৎ যেটা আমরা বলি ফরাসি। তার আমরা বুঝতেই পারছি প্রথমে এলো পর্তুগিজ, তারপরে এলো নেদারল্যান্ড, ডাচ বা হল্যান্ড, যাই বলো না কেন, তারপরে এলো ব্রিটিশ, তারপরে ডেনমার্ক। এই ডেনমার্ককে আবার অনেক সময় দিনেমার বলা হয়, ডেনমার্কের যারা নাগরিক তাদের বলা হয় দিনেমার, এবং পরবর্তী ক্ষেত্রে হলো ফ্রান্স, PDEDF। তো রাইট অ্যান্সার হবে অপশন এ পর্তুগিজ বা পর্তুগাল। পর্তুগিজরা প্রথম ভারতবর্ষে ব্যবসার উদ্দেশ্যে আসে। আজকে সেটা 2 নম্বর প্রশ্ন, পক প্রণালী কোথায় অবস্থিত? অপশন এ ভারত এবং শ্রীলঙ্কা, অপশন বি ভারত ও পাকিস্তান, অপশন সি শ্রীলঙ্কা ও মালদ্বীপ, অ্যান্ড ডি ভারত ও বাংলাদেশ। প্রণালী এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট জিওগ্রাফি রেসপেক্টে। প্রণালী এবং আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে এসথুমাস বা যোজক, এই দুটো একটু মনে রাখতে হবে। এই কনসেপ্ট থেকেও প্রশ্ন আসে, একটা প্রণালী একটা এসথুমাস। প্রণালী হচ্ছে স্ট্রেট, এই স্ট্রেট বা প্রণালী মানে হচ্ছে যখন দুটো ভূখণ্ডকে অর্থাৎ স্থলভাগকে, বৃহৎ স্থলভাগকে খুব পৃথক করে দেবে একটা জলভাগ, সেটাকে বলা হচ্ছে প্রণালী বা স্ট্রেট। অপরপক্ষে এটাও বলা যেতে পারে যখন বৃহৎ জলরাশিকে, বৃহৎ জলভাগ দুদিকে আছে তাদেরকে কানেক্ট করছে ছোট একটা জলরাশি, সেটাকে বলা হয় প্রণালী। আর এসথুমাস মানে হচ্ছে যেমন যখন কোনো বৃহৎ দুটো ল্যান্ড তাদেরকে কানেক্ট করছে একটা স্থলভাগ, সেটাকে হচ্ছে এসথুমাস বা যোজক। বা অপরপক্ষে এটাও বলা যায় যখন কোনো বৃহৎ জলরাশিকে একটা স্থলভাগ পৃথক করে দিচ্ছে, সেটা হচ্ছে এসথুমাস বা যোজক। তাহলে প্রণালী আমরা জানি ভারত এখানে আছে এবং নিচে আছে শ্রীলঙ্কা, এবং একই রকমভাবে এদিকে আছে আরব সাগর এবং এদিকে আছে বঙ্গোপসাগর। ফলে আমরা বুঝতেই পারছি ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করছে এই পক প্রণালী, এবং আরব বঙ্গোপসাগর এবং এদিকে আরব সাগর যেটা ওয়েস্টে, সেটাকে যোগাযোগ রাখছে এই পক প্রণালী। অর্থাৎ প্রণালী হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত পক প্রণালী। আর যোজকের ক্ষেত্রে যদি আমরা বলি, আমরা জানি যে পানামা যোজক বা পানামা এসথুমাস, যেটা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মধ্যে কানেক্টর করছে। অর্থাৎ আজকের উত্তর পক প্রণালী অবস্থিত ভারত ও শ্রীলঙ্কার মধ্যে। 3 নম্বর প্রশ্ন, একটি ইকোনমির প্রশ্ন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত সালে তৈরি হয়? অপশন এ 1951, অপশন বি 1950, অপশন সি 1935, অ্যান্ড ডি 1926। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এখান থেকে প্রশ্ন আসবেই, WBKPতে কোনো একটা প্রশ্ন আসবে, তো ব্যাঙ্ক থেকেও আসতে পারে। আরবিআই যখন এস্টাবলিশড হয় সেটা মনে রাখতে হবে, আরবিআই প্রতিষ্ঠা হলো 1934 সালের যে আরবিআই অ্যাক্ট সেই অনুযায়ী, এবং এই এস্টাবলিশ যেটা হলো সেটা হলো 1935 সালে। যেহেতু বলে যে কবে প্রতিষ্ঠা হয়, তাহলে রাইট আনসার অপশন সি 1935। আর যার ভিত্তিতে হলো সেটা হচ্ছে 1934 সালের আরবিআই অ্যাক্টের ভিত্তিতে। নেক্সট 4 নম্বর প্রশ্ন, উবের কাপ
কোন খেলার সাথে যুক্ত? অপশন এ ক্রিকেট, বি ফুটবল, সি হকি অ্যান্ড ডি ব্যাডমিন্টন। এই ধরনের টুর্নামেন্টগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখতে হবেই, এগুলো একদম স্ট্র্যাটেজিকের পার্ট, এগুলো মুখস্থ করতে হবে। আমরা জানি ক্রিকেট ক্ষেত্রে পুরনো কিছু টুর্নামেন্ট যেটা ভারতের রেসপেক্টে, সেটা হচ্ছে দেওধর ট্রফি, রঞ্জি ট্রফি, এই সমস্ত। আর ফুটবলের ক্ষেত্রে তো আমরা ইম্পর্টেন্ট আগেই দেখেছিলাম ডুরান্ড কাপ। হকির ক্ষেত্রে আমরা জানি পুরনো কাপ হচ্ছে আগা খান কফি, এবং ব্যাডমিন্টন হচ্ছে উবের কাপ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 5 নম্বর প্রশ্ন, মানবদেহে করোটীয় স্নায়ুর সংখ্যার কত? এই যে নার্ভ যে সিস্টেমটা রয়েছে সেখান থেকে প্রশ্ন আসে, এইটাই প্রশ্ন আসবে যে করোটীয় স্নায়ুর সংখ্যা কত, বা সুষমনীয় স্নায়ুর যা সংখ্যা কত, বা পাইনাল নার্ভ যেটা রয়েছে তার সংখ্যা কত। দুটো প্রশ্নই আসে, করোটীয় ক্রেনাল নার্ভ এবং স্পাইনাল নার্ভ, করোটীয় এবং সুষমনীয় স্নায়ু। অপশন এ 12 জোড়া, বি 31 জোড়া, সি 22 জোড়া অ্যান্ড ডি 42 জোড়া। এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে মানবদেহের যে ক্রোমোজোম সংখ্যা, সেক্স ক্রোমোজোম এবং দেহ ক্রোমোজোম, সেটা কটা? এই কটার প্রশ্ন মুখস্থ রাখবে। তাহলে করোটীয় স্নায়ুর সংখ্যা হবে 12 জোড়া, অপশন এ। আর যদি বলতে সুষমনীয় স্নায়ু বা স্পাইনাল নার্ভ, সেক্ষেত্রে হবে 31 জোড়া। এবার এটা অনেক সময় কনফিউশন পড়ে যাও, অনেকে বুঝতে পারে না কোনটা 12 কোনটা 31। আমরা যদি সহজভাবে ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে চাই, আমরা বুঝতেই পারছি মস্তিষ্কটা ছোটো এবং স্পাইনালটা অনেকটা লম্বা, ফলে স্পাইনালটা হবে বেশি 31 জোড়া আর মস্তিষ্কটা হবে 12 জোড়া। এইভাবে মনে রাখবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ডিজিজ রিলেটেড। ব্ল্যাক ফুড ডিজিজ বা ব্ল্যাক ফুড রোগ কিসের জন্য হয়? অপশন এ পারদ, অপশন বি আর্সেনিক, সি ক্যাডমিয়াম অ্যান্ড ডি সিসা। এই ধরনের 3টে এলিমেন্ট রয়েছে, মেটেরিয়াল রয়েছে, মূলত পারদ, আর্সেনিক এবং ক্যাডমিয়াম। এই 3টের জন্য বেশ কিছু রোগ হয়, তাদের মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা রোগ রয়েছে এবং এই রোগগুলো থেকে বহু পরীক্ষায় প্রশ্ন আসে। এটা মূলত পলিউশন রিলেটেড প্রশ্ন বলতে পারো, ইভিএসের প্রশ্ন। আমি যদি দেখি পারদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা রোগ হলো মিনামাটা। এখান থেকে প্রশ্ন আসে, মিনামাটা রোগটা কিসের জন্য হয়? তখন হয় পারদ। আমরা জানি পারদকে বলা হয় মারকারি, সেই মারকারির এম থেকে মনে রাখবে এম, অর্থাৎ মিনামাটা, মারকারি থেকে মিনামাটা। আর্সেনিক হচ্ছে ব্ল্যাক ফুড ডিজিজ, এটা মুখস্থ রাখতে হবে। আর ক্যাডমিয়াম হচ্ছে ইটাই। এই 3টে রোগই পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় আসে। অর্থাৎ ক্যাডমিয়ামের জন্য রোগ হয় ইটাই রোগ, পারদের জন্য অর্থাৎ মার্কারি থেকে মিনামাটা, এবং ব্ল্যাক ফুড ডিজিজ হচ্ছে আর্সেনিক ঘোষিত রোগ, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট 7 নম্বর প্রশ্ন, নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার? লিভার থেকে কিন্তু প্রশ্ন আসবে। অপশন এ প্রথম শ্রেণীর লিভার, বি দ্বিতীয় শ্রেণীর লিভার, সি তৃতীয় শ্রেণীর লিভার। এই লিভারের জন্য আমি তোমাদের একটা ছবি মুখস্থ রাখতে বলেছিলাম। যদি আমরা একটা লিভার ভাবি, তাহলে আমরা সবসময় মাঝখানে কে আছে দেখব। আমরা যদি 3টে লিভার এখানে আঁকতে পারি, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমরা জানি মধ্যখানে যেটা থাকে সেটা হচ্ছে আলম্ব, অর্থাৎ আলম্ব মানে এর মাধ্যমে এই যে যন্ত্রটা সেটা ওঠানামা করতে পারবে। দ্বিতীয় শ্রেণীর লিভার, এই লিভারে মধ্যখানে যেটা থাকে ভার, এবং তৃতীয় শ্রেণীর লিভারে এখানে থাকে বল, এখানে থাকে ভার, এটা হচ্ছে আলম্ব। এই 3টে মনে রাখতে পারলেই তোমরা বুঝতে পারবে যে কোনটা কোন শ্রেণীর লিভার। তাহলে প্রথমেই বলেছি প্রথম শ্রেণীর লিভারে থাকে প্রথমে আলম্ব, তাহলে আমাদের বলেছি নলকূপের হাতল। নলকূপের হাতলে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বুঝতেই পারবো নলকূপের হাতল কিন্তু আমরা একদিকে চাপ দিই আর একদিক থেকে জলটা তোলা হয়, এবং মধ্যেখানে একটা জিনিস থাকে যার মাধ্যমে নলকূপের হাতলটা ওঠা নামা করে, অথবা উপর নিচে ওঠা নামা করে। ফলে বুঝতে হবে যে আলম্বটা মধ্যেখানে আছে, অর্থাৎ এটা হবে প্রথম শ্রেণীর লিভার। অপশন এ ইজ দ্য রাইট আনসার। 8 নম্বর প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? জাতীয় কংগ্রেস খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, আইএনসি। এই আইএনসি রিলেটেড জিকেগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। তোমরা যদি আমাদের চ্যানেলের যে পোস্ট সেকশন রয়েছে, কমিউনিটি সেকশন রয়েছে, সেটা খেয়াল করো, সেখানে আমরা দেখবে বেশ কিছু জিকে ওরিয়েন্টেড কনসেপচুয়াল টেক্সট দিচ্ছি, তোমরা সেগুলো দেখতে পারো। তাহলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় বলেছে, তাহলে আমরা দেখি প্রথম অপশনে যে লর্ড ডাফরিন, বি লর্ড মেয়ো, সি লর্ড কার্জন অ্যান্ড ডি লর্ড ডালহৌসি। এই কটা যে ভাইসরয়ের নাম রয়েছে প্রত্যেকেই ইম্পর্টেন্ট। একজন হচ্ছে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, কারণ জানি আমরা ডালহৌসি যখন ছিলেন তখন নাম ছিল গভর্নর জেনারেল, এবং পরবর্তী ক্ষেত্রে আসে ভাইসরয় ক্যানিংয়ের পর থেকে। তাহলে লর্ড মেয়র ক্ষেত্রে আমি অনেক আগে বলেছিলাম তোমাদের ক্লাসেই, যারা আমার ক্লাস করেছে তারা জানো লর্ড মেয়র দুটো ইম্পর্টেন্ট। একটা হচ্ছে লর্ড মেয়োকে হত্যা করা হয় আন্দামানে, একজন আফগান আততায়ী, তার নাম ছিলেন শের খান, তিনি হত্যা করেছিলেন আন্দামানে, প্রথম একজন বা একমাত্র ভাইসরয় যাকে হত্যা করা হয় ইন্ডিয়াতে। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে রেলওয়ে যে নির্মাণ সেটা শুরু হয় মানে সরকারি উপায়ে। আর একটা ইম্পর্টেন্ট, লর্ড মেয়র সময় কিন্তু সেন্সাসটা হয়, কিন্তু সেন্সাসটা সেটা অফিসিয়াল সেন্সাস নয়, সেটা হবে পরবর্তী ক্ষেত্রে লিটনের সময়কালে।
এই সময় যে সেন্সাসটা হয় সেটা মোটামুটি শুরু হয়েছিল জনগণনা। কার জন্য অনেকগুলো ব্যাপার আছে, আমরা জানি 1905 বঙ্গভঙ্গ, এছাড়া পুসা যে বিশ্ববিদ্যালয় তৈরি হলো, এই সমস্তগুলো হয়েছিল। ডালহৌসি তো আরও ইম্পর্টেন্ট, অনেক কিছু কাজ করেছিলেন, রেলপথ, ডাক বিভাগ, পিডব্লিউডি ডিপার্টমেন্ট, বিধবা আইন যে পাস, এই সমস্ত বিষয়গুলো। আর ডাফরিন হচ্ছে 1885, এই সময় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয় 1885 সালে। জাতীয় কংগ্রেসের যে প্রথম প্রতিষ্ঠা হলো সেই সময় যেখানে হলো আর কি, সেটা হচ্ছে বোম্বে গোকুলদাস তেজপাল কলেজে। এখান থেকে প্রশ্ন আসে কোথায় হয়েছিল, সেটা হবে বোম্বেতে গোকুলদাস তেজপাল কলেজে। এই কলেজের নাম আছে গোকুলদাস তেজপাল কলেজ। আর প্রথম যিনি সভাপতি ছিলেন প্রথম সভার, তিনি হলেন উমেশচন্দ্র ব্যানার্জি। উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। আর আরেকটা বিষয় জেনে রাখা ভালো, জাতীয় কংগ্রেসের যে প্রথম সভা হলো বোম্বেতে, এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা কোথায় ছিল? এটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল পুনেতে। পুনায় সেই সময় হওয়ার কথা ছিল, কিন্তু সেই সময় পুনেতে প্লেগ মহামারী ছড়িয়ে পড়ে, সেই জন্য চেঞ্জ করে নেওয়া হয় এবং বোম্বেতে করা হয়। আজকে সেটা 9 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? অপশন এ হরিশ্চন্দ্র মুখার্জি, বি দীনবন্ধু মিত্র, সি দেবেন্দ্রনাথ ঠাকুর, অ্যান্ডি রাধাকান্ত দেব। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটা খুব ইম্পর্টেন্ট। মূলত এখানে সেই সময় যে নীল চাষিদের আন্দোলন, তাদের যে কষ্টের কথা তুলে ধরা হয়েছিল এই পত্রিকার মাধ্যমে। মূলত এই পত্রিকাটা এই জন্যই বিখ্যাত আর কি। এই যে পত্রিকাটা, যিনি সম্পাদক ছিলেন তিনি হচ্ছেন হরিশ্চন্দ্র মুখার্জি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আর দীনবন্ধু মিত্র খুব ইম্পর্টেন্ট এই নীল আন্দোলনের সঙ্গে, কারণ তার যে মেন যে নাটক ছিল নীল দর্পণ, ইন্ডিগো মিরর, তার মাধ্যমে দেখিয়েছিলেন কীভাবে নীল চাষিদের ওপর অত্যাচার হচ্ছে। এবং তার যে নীল দর্পণ নাটকে তোমরা দেখবে নবীন মাধব, বিন্দু মাধব, এই সমস্ত চরিত্রগুলো আছে, কীভাবে একটা জমিদার সমাজ বা একটা বাঙালি সমাজ নষ্ট হয়ে যাচ্ছে নীল চাষিদের চেষ্টায়, বিভিন্নভাবে কিন্তু সেখানে তোলা হয়েছিল এই বিষয়ে। দেবেন্দ্রনাথ ঠাকুর আমরা জানি পরবর্তী ক্ষেত্রে যখন রাজা রামমোহন রায় চলে যাচ্ছে লন্ডনে, সেই সময় ব্রাহ্ম সমাজের দায়িত্ব নিচ্ছেন। পরবর্তী ক্ষেত্রে রাধাকান্ত দেবের সঙ্গে এই বিষয়ে কনফ্লিক্ট হচ্ছে, এবং রাধাকান্ত দেবের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেখান থেকে প্রশ্ন আসে যে ধর্ম সমাজকে প্রতিষ্ঠা করেন, তখন তো হবে রাধাকান্ত দেব। আজকে সেটা 10 নম্বর প্রশ্ন, সারা ভারত কিষাণ সভা বা অল ইন্ডিয়া কিষাণ সভা কবে তৈরি হয়, তো কত সালে? অপশন এ 1935, অপশন বি 1936, অপশন সি 1946, অ্যান্ড ডি 1956। সারা ভারত কিষাণ সভা তোমরা যদি একটু মনে রাখতে পারো তাহলে বুঝতে পারি স্বাধীনতার আগে হয়েছিল, স্যার 56 হবে না, 46ও হবে না। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1936 সালে সারা ভারত কিষাণ সভা বা অল ইন্ডিয়া কিষাণ সভা তৈরি হয়। একটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, এই অল ইন্ডিয়া কিষাণ সভা যখন তৈরি হলো সেই সময় প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন বা কে তৈরি করলেন অল ইন্ডিয়া কিষাণ সভাটা, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন, নেপানগর কী জন্য বিখ্যাত? এটা একটা পিএসসির বহু পরিচিত প্রশ্ন বা পিএসসির বহু পরীক্ষায় এসেছে। অপশন এ ইস্পাত শিল্পের জন্য, অপশন বি বস্ত্র শিল্পের জন্য, অপশন সি পাট শিল্পের জন্য, অ্যান্ড ডি কাগজ শিল্পের জন্য। নেপানগর মূলত যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে নিউজ পেপার, যেটা নিউজ পেপার প্রিন্ট, এই জন্য বিখ্যাত। যদি আমরা শর্টভাবে বলতে চাই, একদম পারফেক্ট যে অপশন, যেহেতু এখানে নিউজ পেপার নেই, পেপার আছে, তাহলে অপশন ডি ইজ রাইট আনসার, কাগজ শিল্পের জন্য। আর যদি প্রশ্ন এইভাবে আসতে পারে কোন কাগজ, নিউজ পেপার থাকলে আরও অন্য পেপারের নাম থাকলো, তখন হবে নিউজ পেপার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট আনসার, কাগজ শিল্প, বেসিক্যালি নিউজ পেপার। নেক্সট 12 নম্বর প্রশ্ন, এটা একটা জিওগ্রাফির রিভার রিলেটেড এবং ম্যাপ বেসড স্টাডি আমি তোমাদের বলেছিলাম, সেইখান থেকে প্রশ্ন এসছে। এর মধ্যে কোনটি আরব সাগরে পতিত হয়নি, অর্থাৎ আরব সাগরে পড়েনি? আরব সাগরে পড়েনি মানেই আমরা বুঝতে পারছি ওয়েস্ট ফ্লোয়িং রিভার নয়। আমরা যদি ভারতবর্ষের যে নিচের পোর্শনটা রয়েছে সেখানটা আমরা আঁকার চেষ্টা করি, ঠিক অনেকটা এরকম আসবে, অর্থাৎ এই দিকটা আমরা জানি ওয়েস্ট, এদিকটা ইস্ট, আর এদিকে আরব সাগর রয়েছে, আরাবিয়ান সি। যেহেতু এদিকে আরাবিয়ান সি রয়েছে, ফলে আরব সাগরে পতিত হয়নি, মানে রিভারটা ইস্ট মানে ওয়েস্ট ফ্লোয়িং নয়, অর্থাৎ অন্য কোনো দিকে ওই ইস্টে যেতে পারে বা অন্য কোথাও যেতে পারে। প্রথম হচ্ছে অপশন এ মহানদী, বি নর্মদা, সি তাপ্তি, অ্যান্ড ডি শরাবতী। আমরা যদি দেখি যে নর্মদা আমরা জানি নর্মদা এবং তাপ্তি একদম এই জায়গা দিয়ে প্রবাহিত হয়েছে, অর্থাৎ এটা আরব সাগরে পড়েছে, অর্থাৎ এটা হবে না, নর্মদা হবে না, তাপ্তি হবে না। শরাবতী আমরা জানি কর্ণাটকের নদী এবং এখানেই অবস্থিত যোগ জলপ্রপাত, এই জায়গায় আছে যোগ জলপ্রপাত। আর শরাবতীও হবে না, এটা আরব সাগরে পড়েছে, ওয়েস্ট ফ্লোয়িং রিভার, অর্থাৎ ওয়েস্ট ফ্লোয়িং নয় যেটা আরব সাগরে পড়েনি সেটা হচ্ছে মহানদী, অর্থাৎ মহানদী উড়িষ্যার এখান দিয়ে এসছে, অর্থাৎ অপশন এ ইজ দ্য রাইট আনসার। এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারতো যে পূর্ববাহী নদী কোনটি বা পূর্ববাহী নদী কোনটি নয়, বা এরকমভাবে বলতে পারতো পশ্চিমবাহী নদী কোনটি।
এইভাবে প্রশ্ন আসবে। আজকে সেটা 13 নম্বর প্রশ্ন, জিএসটি কবে চালু হয়? গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। অপশন এ 2015, বি 2016, সি 2017 অ্যান্ড ডি 2018। এটা উত্তরটা বলার আগে যেটা বলবো, জিএসটি যখন চালু হয় প্রশ্ন আসে তখন ফাইন্যান্স মিনিস্টার কে ছিলেন? তখন ফাইন্যান্স মিনিস্টার ছিলেন অরুণ জেটলিজি, অর্থাৎ অরুণ জেটলি ছিলেন সেই সময় ফাইন্যান্স মিনিস্টার। আর যে সময় ভিডিও তৈরি করছি এটা কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে তোমাদের এই মুহূর্তে আসবে না, কিন্তু পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে, যে জিএসটি এই মুহূর্তে কিন্তু চেঞ্জ করা হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে যেখানে জিএসটিতে কমানো হয়েছে, কিছু ক্ষেত্রে বাড়ানো হয়েছে, এবং জিএসটি 0% করে দেওয়া হয়েছে বেশ কিছু ইম্পর্টেন্ট সেক্টরে। তাদের মধ্যে অন্যতম হলো যে সমস্ত স্বাস্থ্য বিমা ছিল, হেলথ ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্স, অর্থাৎ এলআইসি এবং হেলথ ইন্স্যুরেন্স যেগুলো, সেক্ষেত্রে কিন্তু এই 18% জিএসটি ছিল। আগে কত ছিল প্রশ্ন আসতে পারে, 18% ছিল, সেটাকে নীল করা হয়েছে। আর আজকে যেটা উত্তর হবে, জিএসটি চালু হয় 2017 সালে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে বিধান পরিষদ কবে বিলুপ্ত হয়? অপশন এ 1965, অপশন বি 1966, অপশন সি 1968 অ্যান্ড ডি 1969। বিধান পরিষদ আমরা জানি যে বিধানসভায়, অর্থাৎ যে কোনো রাজ্য আইনসভায়, স্টেট যে আইনসভা রয়েছে সেই আইনসভায় দুটো কক্ষ হয়। একটা হচ্ছে স্টেট লেজিসলেটিভ কাউন্সিল বা বিধান পরিষদ, আর একটা হয় স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ বিধানসভা, যেটা অ্যাসেম্বলি মানে বিধানসভা, আর এসএলসি যেটা, সেটা হচ্ছে বিধান পরিষদ। অর্থাৎ প্রতিটি রাজ্যে এটা থাকে। কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে এই যে এসএলসি সব রাজ্যে নেই, বর্তমানে 6টি রাজ্যে আছে। তাহলে এটা কেন নেই? এই বিষয়ে মনে রাখা ভালো যে এই বিধান পরিষদ যেটা, সেটা কিন্তু অ্যাবলিশ করা যায়, বাদ দিয়ে দেওয়া যায়, আবার তৈরিও করা যায় আর কি। এবার তৈরি করা বা না করাটা অত সহজ বিষয় নয়, কারণ আমরা জানি যে এক্ষেত্রে তোমাদেরকে ভিডিও দিয়ে আমি প্রোভাইড করেওছিলাম যে এরা তৈরি করতে গেলে যে বিধানসভা রয়েছে সেখানে আইন পাস করতে হবে। সেই আইনটা পাস করে দেওয়ার পর কেন্দ্রীয় যে আইনসভা, তো কেন্দ্রে পাঠাতে হবে। সেই আইনসভায় কিন্তু স্পেশাল মেজরিটিতে এটা পাস করাতে হবে যে হ্যাঁ ওই রাজ্য চাইছে তাদের এসএলসি হোক বা বন্ধ করে দেওয়া হোক, অ্যাবলিশ করে দেওয়া হোক। সেটা যদি ওই আইনসভা পাস করে, কেন্দ্রীয় আইনসভা, তবেই হয়। যাই হোক, ফলে পশ্চিমবঙ্গে বিধান পরিষদ আগে ছিল, কিন্তু এখন তো আমরা জানি বিধান পরিষদ নেই। এই যে বিধান পরিষদটা বাতিল হলো সেটা কবে? অপশন ডি 1969 সালে এই বিধান পরিষদ বাতিল হয়, অ্যাবলিশ হয় অ্যাকচুয়ালি। এবং আরেকটা ফ্যাক্ট যেটা আমি বললাম যে বিধান পরিষদ কীভাবে তৈরি করা যায় বা বাতিল মানে অ্যাবলিশ করা যায় আর কি, বিলুপ্ত করা যায়, সেটার যে আর্টিকেলটা রয়েছে এখান থেকে প্রশ্ন, সেটা হচ্ছে 169। এইভাবে সহজে মনে রাখতে পারবে। এই 1969 সালে পশ্চিমবঙ্গে যদি বাতিল হয়ে গেল, 9টাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকে 169। অর্থাৎ আমরা বুঝতেই পারছি, এইভাবে ঠিকটা মনে রাখবো। 1969 সালে বিধান পরিষদ বাতিল হয়, আর 169 ধারা হচ্ছে এই বিধান পরিষদ বাতিল মানে বিলুপ্ত বা তৈরি করার জন্য নিয়ম নীতি নির্ধারণ করা আছে আর্টিকেল 169-তে। এইভাবে মনে রাখবে। নেক্সট 15 নম্বর প্রশ্ন এবং পলিটির প্রশ্ন এবং আজকে সেটের শেষ প্রশ্ন। রাজ্যসভার চেয়ারম্যান কে হন? অপশন এ লোকসভার স্পিকার, অপশন বি ভারতের উপরাষ্ট্রপতি, অপশন সি ভারতের রাষ্ট্রপতি অ্যান্ড ডি লোকসভার বিরোধী দলনেতা। আমরা তোমাদের পলিটি ক্লাস আলোচনা করেছিলাম যে কক্ষের মেম্বার নয় সে অন্য কক্ষে যেতে পারবে না বা অন্য কক্ষে গিয়ে কিছু বলতে পারবে না। ফলে স্পিকার মানে বা চেয়ারম্যান মানে বুঝতেই পারছো সেই কক্ষের হেড, সেটা তো হওয়া সম্ভবই নয়। একমাত্র এই ক্ষমতা আছে অ্যাটর্নি জেনারেলের, তিনি কোনো কক্ষের মেম্বার না হওয়া সত্ত্বেও যেতে পারেন, বা রাজ্যসভার মেম্বার লোকসভায় যেতে পারে, তার অন্য প্রভিশন আছে বিশেষ বিশেষ ক্ষেত্রে, বিলের ক্ষেত্রে যখন বিশেষ কিছু জ্ঞান আছে এমন লোকসভার কোনো মেম্বার তিনি রাজ্যসভায় যেতে পারেন, আলাদা ব্যাপার সেটা বিশেষ ক্ষেত্র, কিন্তু চেয়ারম্যান কোনোভাবেই হতে পারবে না। তাহলে আমরা বুঝি লোকসভার স্পিকার যদি লোকসভার রাজ্যসভার কেস, সেটা হবে না। লোকসভার বিরোধী দলনেতা ইনিও লোকসভার সঙ্গে সম্পর্কিত হবে না। তাহলে ভারতের রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হতে পারে। রাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা জানি তিনি এটা এই পদ হোল্ড করেন না, অত এটাও নয়। এই যে ভারতের উপরাষ্ট্রপতি যিনি থাকবেন, অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তিনি হবেন পদাধিকার অর্থাৎ এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ রাজ্যসভা। রাজ্যসভার চেয়ারম্যান হবেন ভারতের উপরাষ্ট্রপতি। এবং ভারতের উপরাষ্ট্রপতি যদি কোনো কারণ না থাকে, সেই সময় রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান থাকে, তিনি তার পদ সামলান। এই ডেপুটি চেয়ারম্যানটা কিন্তু রাজ্যসভা থেকেই হয়। রাজ্যসভার যারা এমএলএ রয়েছে, এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, রাজ্যসভার সেই এমপির মধ্যে কোনো একজন ডেপুটি চেয়ারম্যান হন, তিনি এই কাজটা সামলান। তাই মনে রাখতে হবে উপরাষ্ট্রপতির যে কাজ, মানে রাজ্যসভার চেয়ারম্যান বাদ দিয়ে অন্যান্য যে কাজ, সেটা কিন্তু ডেপুটি চেয়ারম্যান করেন না। শুধুমাত্র রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে উপরাষ্ট্রপতির যে কাজগুলো ছিল, উপরাষ্ট্রপতি যদি কোনো সময় না থাকে, তাহলে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান, যিনি রাজ্যসভারই একজন সদস্য, যাকে ডেপুটি চেয়ারম্যান করা হয়েছে, তিনি ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে যে কাজ সেগুলো করবেন না, কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে যে কাজগুলো করার কথা সেগুলো করবেন। এটা কিন্তু থেকে প্রশ্ন আসে এই কনসেপ্টটা থেকে।
যাই হোক, আজকে আরও 15টা প্রশ্ন আলোচনা করলাম। তোমরা অবশ্যই কতগুলো পারলে কমেন্ট বক্সে জানাবে, এবং যদি আজকে ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।